অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি ব্রাত্য। আমরা আজকে লেটস টক। নমস্কার, লেটস টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি ব্রাত্য। আমরা আজকে কথা বলবো আধুনিক বাংলা গানের শেষ অনিবার্য জংশন কবির সুমনের সঙ্গে। কবিরদা, আমার অনুষ্ঠানে স্বাগত আপনাকে। উত্তেজিত লাগছে আপনাকে পেয়ে। আপনার গান শুনেই সত্যি কথা বলতে কি আমরা চিন্তার জগতে স্বাধীনতা পেয়েছি, একটা বড় অর্থে স্বাধীনতা। আমাদের চিন্তার মানচিত্র তৈরি হয়েছে আপনার গানের মধ্যে দিয়ে। না, আমি আসলে বলতে চাই আপনাকে, গোড়াতে একটা যেমন একটা ফর্মাল প্রশ্ন বা জানি না, মানে ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটা প্রোফাইল নিয়ে আমার সঙ্গে যখন তথাগতর কথা হচ্ছিল যে কিভাবে এটা, মানে তুমি আমাকে জানতে চাচ্ছিল যে ডিজাইনটা কী হবে, অনুষ্ঠানটা ফোকাল পয়েন্ট কী হবে। আমি বলছিলাম যে আমি জানি না। আমার যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, যাদের কাজ ভালো লাগে, তাদের সঙ্গে আমি কথা বলবো। কী বিষয় নিয়ে কথা বলবো জানি না। ওই পিটার ব্রুক যেমন বলেছিলেন থিয়েটার ডিরেকশন প্রসঙ্গে, যে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে পড়ে দেখা বোঝা যে ব্যাপারটা কী, সে নিজেও জানে না, সে গাইডের মতো অনেকটা। তা সে আমি জানি না কীভাবে আপনার সঙ্গে আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো। এটা জাস্ট প্রশ্ন করতে হয় করা। আমার প্রশ্নটা এলো আমার মাথায়, যেহেতু আমি বললাম যে আমি কথা বলবো, এক্ষুনি বললাম যে কবির সুমনের সঙ্গে। কিছুদিন আগেও, বেশ কয়েক বছর আগেও আপনাকে বলা হতো সুমন চট্টোপাধ্যায়, এখন আপনাকে বলা হয় কবির সুমন। এই মানে অবশ্যই আপনার পরিবর্তন কেন এবং তার ধর্ম পরিবর্তন করেছেন আপনি করতে পারেন, কিন্তু কারণটা নিশ্চয়ই আপনি একজন শিল্পী, কারণটা আপনি বলতে পারেন। আমি নাও বলতে পারি, অধিকারটা আমার অবশ্যই অধিকার আছে। আপনি যদি বলতে চান আমায় বলতে পারেন। প্রথমত না, প্রশ্ন করলে একটা উত্তর দেবো না কেন। প্রথমত মনে রাখা দরকার, আমরা এমন একটা দেশে থাকি যে দেশের নানান ত্রুটি নিশ্চয়ই আছে, আমরা সকলেই জানি, কিন্তু খুব ভালো কিছু দিক আছে, সেগুলো আমরা অনেক সময় সচেতন থাকি না। ভালো দিক হলো এই দেশে রাষ্ট্র তারা অধিকার দিয়েছেন একজন মানুষকে তার ইচ্ছে মতো একটি ধর্ম পালন করতে, এবং অন্য কোনো ধর্ম অবলম্বন, কোনো মতবাদ অবলম্বন করতে এই অধিকার আছে। অর্থাৎ অনধিকার চর্চার কোনো জায়গা থেকে কোনো কাজ হচ্ছে না। চট্টোপাধ্যায় পদবিটা আমার বাবারও না, আমার মারও না। আমার মার পদবি বিয়ের আগে অন্য ছিল, বিয়ে করে চট্টোপাধ্যায় হলেন। চট্টোপাধ্যায় পদবিটা ধারণ করার পেছনে আমার বাবার কোনো হাত ছিল না। হাত ছিল সম্ভবত আমার ঠাকুরদা, বাবার বাবা, তারও চট্টোপাধ্যায় তার বাবার। চট্টোপাধ্যায় পদবিটা আমাদের এই দেশেই জাতপাত বিভক্ত সমাজে আমার কাছে একটা ঘৃণ্য ব্যাপার। কিছু মনে করো না, এটা যারা চট্টোপাধ্যায় নামের অধিকারী তাদের প্রতি কোনো কটাক্ষ নেই এই কথাটার মধ্যে। আমি আমার নিজের কথা বলছি, এতে কারোর যদি মনে লাগে আমার কিছু করার নেই। এই যে একটা বর্ণ হিন্দু, একটা উচ্চ বর্ণ, এটা আমার কোনোদিন ভাল লাগেনি, আমার ভালো লাগেনি। সোজা কথায় আমার একটা গ্লানি ছিল দীর্ঘকাল। দুই, আমার ছোটবেলার থেকে, মানে আমার জ্ঞান, চক্ষু জ্ঞান, কর্ণ ফোটার পর থেকে আমি খুব কম হিন্দু বাঙালিকে দেখেছি, এত কম যে সেটা আমি হাতে গুনতে পারি। আমার হয়ে ওঠে, আমার বড় হয়ে ওঠে যারা মুসলমানদের প্রতি কোন রকম বিদ্বেষ পোষণ করেন না, মুসলমানদের সম্পর্কে ওরা বা এই ধরনের কটাক্ষ না করে কথা বলেন বা ভাবনা চিন্তা করেন, এমন মানুষ আমি গুটি কয়েক মাত্র দেখেছি আমার জ্ঞান চক্ষু জ্ঞান কর্ণ ফোটার পর থেকে। তাদের মধ্যে বোধ হয় একমাত্র হলেন আমার বাবা, দ্বিতীয় আমার বাবার ওপরেই যে ভাই জ্যাঠা। কাজেই আজন্ম আমি যে পরিবেশে বড় হয়েছি, শুধু মুসলমানদের সম্পর্কে কটাক্ষ, ঘৃণা, বিদ্বেষ না, সেটাই জাতপাত বিভক্ত, কিন্তু হিন্দু সমাজে ছোট জাতের প্রতিও আছে, তথাকথিত কোট আন কোট ছোট জাত, তথাকথিত। এটা না আমাকে আগে করত। ফলে খুব স্বাভাবিকভাবে একটা সময় যখন এলো, আমার ইচ্ছে হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা আমার ইচ্ছে। আমার যে নাম কি হবে, আমার নতুন নামটা কি, নামের ব্যাখ্যাটা আমি শুনবো আপনার কবি। তার আগে কবির নামটা আপনি কেন রাখলেন কবিরদা, সেটা হচ্ছে সেটা আপনি আমায় বলেন, খুব ইন্টারেস্টিং। কবির সুমন নাম, কবির সুমন নামটা কেন আপনি বলেন।
না, কিন্তু ধরুন এই যে আমার শেষ বিখ্যাত বাঙালি আমার মনে পড়ছে যিনি ধর্ম পরিবর্তন করেছেন, হয়তো আরও আছেন, কিন্তু প্রথম বোধহয় মাইকেল। তো মাইকেলের আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম পরিবর্তন সেটা তার কিন্তু খুব কম বয়সে ঘটে যাচ্ছে। এবার আপনার যে বোধোদয় বা যে উপলব্ধি, এই যে জাতপাত বিভক্ত, এটা অনেক দিন ধরে, এটা হ্যাঁ, আপনি এটা এতদিন ধরে চট্টোপাধ্যায় পদবিটা বহন করলেন কেন? খুব গ্লানি ছিল। গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস ও তার 2 শিশুপুত্রকে যখন উগ্র হিন্দুরা পুড়িয়ে মারল, তারপর আমার পক্ষে আমার খুব অসুবিধা হচ্ছিল। এবারে কেউ বলবে যে ধরো একজনের নাম সাত্তকী গুহ, সাত্তকী চট্টোপাধ্যায়, সাত্তকী মুখোপাধ্যায়, বসু, দাশগুপ্ত, কত কি হতে পারে, বা পার্থপ্রতিম রায়। তিনি বললেন আমি হিন্দু নই, আমি ধর্মে বিশ্বাস করি না। সেটা আমিও এক্ষুনি বলতে পারি আমি ধর্মে বিশ্বাস করি না। মোহাম্মদ ইসমাইলও বলতে পারেন তিনি ধর্মে বিশ্বাস করেন না। ধরা যাক যে একটা বিশেষ জায়গায় আমরা জন্মাচ্ছি, আমি বিশ্বাস করি বা না করি আমি একটা কাস্টের মধ্যে পড়ি। এটা কি তুমি জানো? তুমি ব্রাত্য বসু, তুমি খুব সম্ভবত কোনো ধর্মে বিশ্বাস করো না, কোনো ধর্মের। আমিও প্র্যাকটিসিং মুসলমান নই, আই ডু নট প্র্যাকটিস ইসলাম। এই ইহকালে আমি যদি কোনো অন্যায় করি তার জন্য বিধাতা আমায় শাস্তি দেবেন, যদি ভালো কিছু করি তিনি আমায় পুরস্কার দেবেন। কাজে এই বিষয়টা ইসলামের সুখের বিষয়, কোনো মানুষের বিষয় নয়। এটা যিনি স্রষ্টা তার সঙ্গে আমার সরাসরি সম্পর্ক। ইসলাম এটা অ্যালাও করে। আমার স্রষ্টা এবং আমি তার সৃষ্টি, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু কারোর হস্তক্ষেপ, তিনি যত শাস্ত্রজ্ঞই হন, ইসলাম মানে না, ইসলামের কোনো জায়গা নেই, এটা মনে রাখা দরকার। যেমন ক্যাথলিক ধর্মে একজন পোপ আছেন, কার্ডিনালস আছেন, তাদের একটা বক্তব্যের জায়গা আছে, ইসলামে তা নয়। ঈশ্বরের প্রতিনিধি আছে, হ্যাঁ, ইসলামে তা নয়। কাজেই আমার স্রষ্টা এবং আমি যদি কোনো অন্যায় করি আমার স্রষ্টা আমায় শাস্তি বিধান দেবেন, আমি যদি কোনো ভালো কাজ করি তিনি আমায় পুরস্কার দেবেন। কাজে আমি খুব খোলা মনে একজন বিলিভিং মুসলমান হিসেবে এই কথাগুলো বলছি। তুমি আমায় জিজ্ঞেস করেছো, আমি খুব খোলাখুলি বলবেন। হ্যাঁ, এবার ধরুন আমার নাম যখন সুমন চট্টোপাধ্যায় ছিল, আমি একটা গান গাইতাম, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। তাতে একটা লাইন ছিল, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে, মানুষ শুধু। আমার নাম যখন সুমন চট্টোপাধ্যায় ছিল, আমি গানটা যখন গাইতাম, একজনও কিন্তু উঠে এসে বলেননি সুমনদা বা সুমন কাকু, সুমন জেঠু, সুমন চট্টোপাধ্যায় পদবিটা আপনি না আপনার এই বর্ণ হিন্দু পদবিটাকে বাদ দিয়ে সুমন আকাশ, সুমন কাপ, সুমন মোরগ, সুমন আলো, সুমন গান, সুমন কচ্ছপ, সুমন বেষ্টা, সুমন বর্ষা, সুমন মারবো এক ঘুষি, কত কি হতে পারে। চট্টোপাধ্যায়টা বাদ দিন, কেউ বলেনি। কোনো হিন্দু, মুসলমান, কমিউনিস্ট, ওটা একটা ধর্ম, একজনও কিন্তু এই কথাটা আমায় বলেননি। আমি যখন কবির সুমন নাম নিয়ে আত্মপ্রকাশ করলাম, আবার এই নামের মধ্যে কোনো রিলিজিয়ন নেই। ব্রাত্য বসু, তুমি ধর্মে বিশ্বাস করো বা না করো, তোমার একটা কাস্ট আছে, বসু, তুমি সেটা বহন করছো। সুমন চট্টোপাধ্যায় আমি যখন ছিলাম, আমি বিশ্বাস করি বা না করি আমি একটা কাস্টে আছি। সে যতই বলি, এমন অভিজ্ঞতা হয়েছে ব্রাত্য, কি বলবো, লজ্জা করে। আরও অল্প বয়সে একজন আমার একসময় একটা ব্যাংকের অফিসে চাকরি করতাম, তার একজন কর্মচারী আমার অতি স্নেহভজন, তার বাড়িতে নিয়ে গেলেন তার ঠাকুরদা, তিনি আমারই ঠাকুরদার বয়সী প্রায়, তিনি শয্যাশায়ী, মুমূর্ষু, মারা যাবেন। আমি এসছি, আমার পদবী চট্টোপাধ্যায় শুনে আমায় প্রণাম করে ছাড়বেন, এবং আমি যখন তার পায়ে পড়ে বলছি যে দাদু এরকম করবেন না, উনি বলছেন আপনি আমাকে এরকম ভাবে নরকে নিক্ষেপ করে যাবেন না, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, নয়তো আমি মরে শান্তি পাবো না। এটা তুমি ভাবতে পারছো ব্রাত্য? আমার এর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমার গা ঘিন ঘিন করেছে। এবারে আমি বলি, আমি মুখে অনেক কিছু বলতে শুনি, মারা যাবার পর সকলেরই কিন্তু চিতায় যায় হিন্দুরা, অনেক হিন্দুকেই বলতে শুনি, কিন্তু যারা দেহদান করে যান সেটা চমৎকার ব্যাপার, বা চমৎকার নয়, কিন্তু মারা যাবার পর ধরো আমার নাম যদি আবুল ফজল হয়, আমার ছেলের নাম ধরো মকবুল, আমি ঠিক করলাম, মকবুলও ঠিক করলেন, ইচ্ছাপত্রে লিখে দিলেন যে আমাকে দাহ করা হবে। দাহ করবে, আমাদের এখানে এখনো কোনো সেকুলার ক্রেমেটোরিয়াম নেই, এটা নিয়ে চেষ্টা করলে কিন্তু কথা বলা যায়, হ্যাঁ, এটা মন্দ হয় না। ফলে মকবুল বেচারা, তাকে কিন্তু কবরস্থই করাবে, তার হয়তো ইচ্ছে ছিল, হ্যাঁ তার হয়তো ইচ্ছে ছিল কিন্তু ক্রেমেটোরিয়াম নেই। তেমনি ধরা যাক একজনের নাম হয়তো পার্থপ্রতিম কাঞ্জিলাল, হ্যাঁ
নামে হিন্দু, তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করুন, তিনি বলতে পারেন আমাকে কবর দিয়ে যাও, তিনি হয়তো বললেন আমায় যেন কোথায় কবর দেবে। কাজে এর অনেক ব্যাপার আছে। আমরা যাই বলি, আমি দেখেছি বিনয় ঘোষ ধর্মবিরোধী মানুষ, সমাজবিজ্ঞানী, আমার পিতৃস্থানীয় এরকম একজন মানুষ খুব কম দেখেছি। তিনি যখন গত হলেন, মধ্যবিত্ত বিদ্রোহের বিনয় ঘোষ, বিদ্যাসাগর বাঙালি সমাজে বিনয় ঘোষ একজন অসামান্য মানুষ ছিলেন, আগা গোড়া ধর্মবিরোধী মানুষ। তিনি যখন মারা গেলেন, তার বাড়ির ছাদ থেকে মাইক লাগিয়ে শাস্ত্রীয় মন্ত্র প্রচার করে তার শ্রাদ্ধ শান্তি হলো। আমি কিন্তু তার বাড়ির প্রতি কটাক্ষ করে কিছু বলছি না, আমি কিছু বলছি এটা সাংস্কৃতিক জায়গা থেকেই সম্ভবত হলো। কাজেই যখন আমি চট্টোপাধ্যায় হয়ে এই গানটা গাইতাম, তখন কিন্তু কেউ আপত্তি করেননি। যখন আমি কবির সুমন, যে নামটার মধ্যে কোথাও রিলিজিয়ান নেই, এটাই কিন্তু আমার সরকারি নাম, ভারত রাষ্ট্র আমার এই নামটা স্বীকার করেছেন আমার পাসপোর্টে, আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার প্যান কার্ডে। আপনি কবির সুমন নাম ব্যবহার করেন মানে আপনি মুসলমান হচ্ছেন কি করে? তোমায় প্রথমত এটা কে বললো? আমি স্বীকার করলাম বলে তো। হ্যাঁ, তুমি আপনি কি করে বলছেন যে আমি হিন্দু? এটাই একটা জায়গাতে কিন্তু কবির সুমন নামটার মধ্যে কোথাও মুসলমান কোথাও আছে? আমি এই না ব্রাত্যভূষণ নামটার মধ্যে বা কোথায় হিন্দু? বসুই কাস্টে রয়েছে তো। হ্যাঁ, এটা তোমার অপছন্দ বা আমার পছন্দ বা এটার উপর, এটা নিরপেক্ষে। কবির সুমন নামটার মধ্যে কোনো রিলিজিয়ান আছে? কাস্ট নেই। কবির আমার বন্ধু, অত্যন্ত দাঁড়াও, নাম তুমি মুসলমান না হিন্দু এরকম কোন একটা স্পেস এফিডেভিট করে দেখো না একবার, সুমন চট্টোপাধ্যায় বা ব্রাত্য বসু, কালকে চেষ্টা করো না, তুমি কালকে বলো না আমার নাম হবে ব্রাত্য, অব্রাত্য, ব্রাত্য মনমোহন করে দেখো না একবার। এই যে ধরুন আমার চেনা একজন কবি আছেন, তার নাম হচ্ছে অনির্বাণ ধরিত্রী পুত্র। অফিশিয়াল নাম কি? তার মায়ের নাম ধরিত্রী, তিনি ব্যবহার করেন অনির্বাণ ধরিত্রী পুত্র। চমৎকার। এটা কি অফিশিয়াল নাম পাসপোর্টে আছে? মার্জনা করো, আমি এটা জানতে চাইছি, আমি জানি না বলে, আমার অজ্ঞতার কারণে জানতে চাইছি। রেশন কার্ডে এই নামটা আছে? ধরো বনফুল, ধরো শ্রীজাত, আমাদের অতি স্নেহভাজন চমৎকার কবি শ্রীজাত, শ্রীজাত এই নামটা লিখছেন, পাসপোর্টে কি শ্রীজাত আছে? নিশ্চয়ই কিছু বন্দ্যোপাধ্যায় বা ভট্টাচার্য কিছু একটা আছে। তুমি একটা কাস্টে জন্মাও, এটাতে তোমার কোনো হাত নেই। আমাকেও কেউ জিজ্ঞেস করেনি তুমি কোথায় জন্মাতে চাও, উট পাখি হতে চাও, না তিব্বতে জন্মাতে চাও, না চীনে হতে চাও, মুসলমান হতে চাও, না কেউ তো মত নেয়নি, আমাদের জন্মে গেছি, তুমিও তাই না। কিন্তু আজকে আমি প্রশ্নটা অন্য জায়গায় রাখতে চাই, এখানে এই প্রসঙ্গটা এখানে শেষ করছি। কেউ যদি ধরা যাক আমার আপনার মতো কোনো মানুষ যদি স্থির করেন যে ধর্ম নেবেন না, তিনি কোনো ধর্ম পরিচয় বহন করতে চান না, তিনি কি করতে পারেন? তিনি সে রাষ্ট্র আলোচনা করেন, আইন পাল্টাও, তুমি আইন পাল্টাও, বিল আনো। তবে আমি ধরুন কাল থেকে বলে আমি হিন্দু হতে চাই না, কিন্তু মুসলমানও হতে চাই না, খ্রিস্টানও হতে চাই না, তুমি কিছুই হতে চাও না। হ্যাঁ, ধরো আমি বলছি আমি বিলিভিং মুসলিম, আমি কাল সকালে বলতে পারি আমার কোনো ধর্ম নেই, আমার সেই অধিকার আছে এই পৃথিবীতে, সেই তো আমার কোনো ধর্ম নেই, আমি 5 মিনিটের মধ্যে বলতে পারি, আমি এক্ষুনি, এখন কটা বাজে, আমি এক্ষুনি বলতে পারি 2 মিনিটের মধ্যে, আমি একটু আগে যা বলছি আমি প্রত্যাহার করলাম, আমি মুসলমান নই, আমি কেউ নই, আমি কবির সুমন, আমি বলতে পারি। অধিকার আমায় রাষ্ট্র দেয়, সারা পৃথিবী দেয়, অধিকার আমার আছে। সমস্যাটা কোথায় হচ্ছে ব্রাত্য? আমাদের রাষ্ট্রীয় কাঠামোয় যে আইনে বিধি বিধান, আমি কিন্তু সামাজিক রীতিনীতির কথা বলছি না, আমি আইনের কথা বলছি। আমি একসময় জানি একজন কনস্টিটিউশনাল আইন, আমি একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি যে আমি আমার নামটা পাল্টে তাই চট্টোপাধ্যায়, বলে কি হতে চান? এলাম ধরুন সুমন সঙ্গীত, না ওটা বড্ড বাড়াবাড়ি রকমের বাঙালি হয়ে গেল, ধরো কিছুই না, সুমন। আমার এক পাকিস্তানি বন্ধু ছিলেন, এখনো তিনি বন্ধু, আরিফ, ভারী ভালো লেগেছিল আমার নামটা, আমি বলছি সুমন আমার নাম, ধরো কেমন? সুধীন্দ্র সুমন, আমার বাবার নাম সুধীন্দ্র। উনি বললেন যে সেই ম্যাজিস্ট্রেট হচ্ছে বয়স অনুজ, বললেন সুমনদা আপনি কোথায় যাবেন, আপনার কাস্ট কি হবে? আপনি একবার সুমন চট্টোপাধ্যায় হয়েছেন যখন, এখানে আপনার হাত ছিল না, আমি মানছি, কিন্তু রাষ্ট্রের আইনি যে কাঠামো, তার চোখে আপনার পরিচিতিতে এই কাস্টটা আপনি বহন করছেন, ইউ মে নট বিলিভ ইন ইট, সেটা আপনার অধিকার, কিন্তু নামটা একটা কাস্ট। এবার যখন আপনি আইনত আমার কাছে একটা অ্যাফিডেভিট করবেন, আমি ইচ্ছে করছি আপনার কাস্টটার ইন্ডিকেশন থাকতে হবে। আমি বললাম আচ্ছা, আমি যদি একটা মন্ডল হই, বলে টাকালে কোথায় একটা কোনো একটা গ্রাম থেকে আপনি একটা জাল সার্টিফিকেট একবার, আপনি পারবেন, আপনি সুমন আপনি পারবেন, সেটা পারবেন না, আর যদি করেন আমি আপনাকে ধরে ফেলবো। আমরা তো কালকে চেষ্টা করে দেখো না, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা। আপনি ঈশ্বর বিশ্বাস করেন কবিরদা?
না আপনি এথেইস্ট? একটু আগে আমি বলেছি আমি একজন বিলিভিং মুসলিম। ঈশ্বর বিশ্বাস করেন কি? বিলিভিং মুসলিম মানে কি? নিশ্চয়ই ঈশ্বরে বিশ্বাস আছে। না, আপনি কেন কথাটা বললাম সেটা আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন। ফিলোসফিক্যাল ফেথ, তুমি এবারে আমরা ফিলোসফিক্যাল কথা বলি। আমি একটা বিলিভিং মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন ভারতীয় মুসলমান। ওকে, আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি। আমি একজন আধুনিক মানুষ। তুমি যদি আমায় লজিক্যালি প্রশ্ন করো, হাউ কুড আই বি এ থিস্ট অর অ্যান এথিস্ট? ঈশ্বরের অস্তিত্ব প্রমাণও করা যায় না, অপ্রমাণও করা যায় না। না, সেটা তো ন্যায়ের তর্কের মতো। যুক্তির জায়গা। যদি কেউ নিজেকে যুক্তিবাদী বলে সে নাস্তিক হতে পারে না। আমি কথাটা অন্য কারণে বাই ফেথ তুমি সেইভাবে বলো আমি অ্যাগনস্টিক। আমি সেটা অজ্ঞেয় কি আপনি? আমি এটাই জানতে চাইছি, আপনি কি অজ্ঞেয়? বাই ফেথ অ্যাগনস্টিক। না, আমি কেন কথাটা বললাম সেটা একটু কারণ আছে, আমাদের দর্শকদের বলতে হবে। আপনি একবার আমাকে গল্প করতে করতে আপনি আমাকে বলেছিলেন, সেটা আমার দারুণ লেগেছিল। বুঝলে ব্রাত্য, আল্লাহ, যিশু, মনু, এদের একটাই নাম। আমি বললাম কি কবিরদা? আপনি আমায় বললেন শচীন দেব বর্মন। আমরা এই প্রসঙ্গে আবার এক্ষুনি ঢুকবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আমাদের নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন। লেটস টক। বিরতির পর ফিরে এলাম লেটস টকে। আমরা কথা বলছি কবির সুমনের সঙ্গে। কবিরদা, আমরা শচীন দেব বর্মন নিয়ে কথা হচ্ছিল, কিন্তু তার আগে আমার মনে হয় যে প্রসঙ্গটা আমরা কথা বলছিলাম নামটা। হ্যাঁ, আমি আমার তোমার কাছে জানা ছিল কবি সুমন চট্টোপাধ্যায়, বা ধরো মোহাম্মদ ইউসুফ, ধরো ক্যাট স্টিভেন্স, বিখ্যাত, যার মর্নিং হার্টস ব্রোকেন লাইক দ্য ফার্স্ট মর্নিং, 70-এর দশকে যে গানটা আমাদের অ্যানথেম ছিল। ক্যাট স্টিভেন্স মুসলমান হন, তার নাম হয় মোহাম্মদ ইউসুফ। কেসিএস ক্লে মোহাম্মদ আলী হন। খুব আশ্চর্যের ব্যাপার কিন্তু নয়, বাকি পৃথিবীর কিন্তু তার নামটা এমনকি এখানে মানতে কোনো অসুবিধা হয়নি। যেটা ইন্টারেস্টিং হচ্ছে সুমন চট্টোপাধ্যায় কবির সুমন কেন তাই নিয়ে কারণ লেখালেখি হয়, আমার অধিকারে আমি কবির সুমন। এবারে কবির নামটা যেভাবে ক্যাসিয়াস ক্লে মোহাম্মদ আলী হন, রাইট, এটা নিয়ে তো কোনো প্রশ্ন হয় না, কোনো প্রশ্ন হয় না। মানে প্রশ্ন সভ্য সমাজে হওয়ার কথা নয়, কিন্তু হয়। এবারে যদি কেউ মনে করেন যে আমি চাই ধর্ম বলতে মানুষ শুধু, ওটা আমি হিন্দু ছিলাম না, মানে নামটা মনে হচ্ছে হিন্দু, আসলে কিন্তু হিন্দু না। কেন? ওটা আমার হিন্দু মনে ভাল লাগছে ভাবতে। আমি ব্রাত্য বসু, কিছু মনে করুন না, বলুন। আমার না ভাবতে ভাল লাগছে যে সুমন চট্টোপাধ্যায় আসলে হিন্দু, কিন্তু আমারই মতো, মানে ও একটা হিন্দু বলতে পারে আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ, শুধু একটা মুসলমান বলতে পারে না, তাহলে সে মুসলমান। অর্থাৎ স্বামীজিটা সংস্কৃতি, মৌলানা হলো মুসলমান, মাতৃদেবী সংস্কৃতি, আম্মা তুমি মুসলমান। একজন যখন স্বামীজি যান তখন কি বলে, একজন মৌলবাদী হিন্দু যাচ্ছে এই আমাদের হিন্দু অধ্যুষিত সমাজে, মুসলিম বিদ্বেষী সমাজ অধিকাংশ, তো সেইখানে এবারে একজন মাথায় টুপি দাড়ি যাচ্ছেন মৌলবাদী মুসলমান। একজন মুসলমান মানেই মৌলবাদী। আমি আমার স্বাধিকার একজন মুসলমান, স্বাধিকারে, এটা আমার ইচ্ছে প্রাপ্ত। এবারে আমার গান সম্পর্কে যাদের বক্তব্য, একদিন হিন্দুর গান শুনেছেন, এবার মুসলমানের গান শুনে ইচ্ছে না করে আসসালামু আলাইকুম শুনতে হবে না। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। এই কথাটা যদি সুমন চট্টোপাধ্যায় থাকাকালে আপনার ভাল লেগে থাকে, সুরটাও বোধ হয় ভাল লেগেছে, জানি না, বাঙালি আবার সুরের কথা বলে না, তাহলে কবির সমান হলে আপনার ভাল লাগছে না, যখন শুনবেন না নমস্কার সালাম আলাইকুম শেষ। না, কিন্তু এই পরিবর্তন আপনার ভিতরের যে সঙ্গীতের যে মন, সেই মনের কোনো পরিবর্তন ঘটে হয়। আর একটা কথা আছে, এইসব কথা তো কোনো মানেই হয় না। আমাদের ভারতে, আমরা যে উপমহাদেশে থাকি, সেই দেশের যারা জানেন না, অনেক খবর রাখেন না, তারা এই বড় বড় কথা বেশি বলেন যে আমাদের এই দেশে, এটা হলো ভারত হলো একমাত্র দেশ, উপমহাদেশ, আমি বাংলাদেশও আছে না এর মধ্যে পাকিস্তানও আছে, যেখানে করিম নাম তেরো এই বন্দিশটা গাইছেন ভীমসেন যোশী। হ্যাঁ, উস্তাদ আমির খানকে গাইতে শুনেছি হরি কে চরণ কমল শ্রী রাগে। ওস্তাদ বড়ে গোলাম আলী খান হরি ওম তৎসৎ রেকর্ড করেছেন।
তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান কারো কমিউনিস্ট যায় কারো আসেনি। কিছু যায় কিচ্ছু যায় আসেনি, আসেনি। কারণ যাওয়া আসার কথা না। এটা কৌম সংস্কৃতি। কথাটা হচ্ছে আর একটা ব্যাপার, যেটা একটা ব্যক্তির কিছু অধিকার আছে। আমার নাম আমি ঠিক করলাম, আমার নাম কবির সুমন। আমি এই মুহূর্তে ঠিক করছি যে আমার কোনো ধর্মবোধই নেই, আর ঈশ্বরের ব্যাপারে আমি লজিক্যালি ফিলোসফিক্যালি অজ্ঞেয়বাদী, অ্যাগনস্টিক। এবারে কেউ যদি তার জন্য আমায় গুলি করে বা বলে যে আপনি এতক্ষণ অন্য কথা, আমি বেশ করেছি বলেছি। আপনি এই মানে এটা বারবার দেখুন, আপনি আমাকে একবার কথা বলতে বলতে বলেছিলেন যে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা মূলত প্রবলেমেটিক ইন্ডিভিজুয়াল। আমরা না, কেউ কেউ। আপনি আপনার কথাই বলতে চেয়েছিলেন, আমাকে তো তাই বলেছিলেন আপনি। তো এই প্রবলেমেটিক ইন্ডিভিজুয়ালের কাজ হচ্ছে সে সারাক্ষণ সে নিজের স্পেস খোঁজে, সে নিজের পরিসর খোঁজে। আপনি বলেছিলেন আমায় এইটা কি একটা কোনো একটা মানে এমন একটা পরিসর খোঁজে যেখানে আপনার এই সমস্যা প্রবণ মন যে যূথবদ্ধতাকে আঘাত আনতে চায়, সমাজের যে সিভিল কোড যেগুলো আছে, যেগুলো নাশকতা ঘটাতে চায়, ধ্বংস করতে চায়, অ্যাটাক করতে চায়, এইটা কি তার এক ধরনের একটা এরকম কিছু? দেখো, প্রবলেম্যাটিক ইন্ডিভিজুয়াল এই কথাটা প্রয়োগ করেছিলেন লুসিয়া গোল্ডম্যান, উনি যিনি আর কি উপন্যাসের সমাজতত্ত্ব লিখেছেন, নানান ধরনের বই লিখেছেন, নিজেকে মার্ক্সবাদী বলতেন। তা তিনি বলেছিলেন যে পুঁজিবাদের একটি বিশেষ অবস্থার পর পুঁজিবাদী সমাজে বেশ কিছু মানুষ তারা প্রান্তিক হয়ে পড়েন। এই সমাজটা ভেবে পায় না তাদের নিয়ে কি করবে। তারাও অনেক সময় ভেবে পান এই সমাজটা নিয়ে কি করবেন বা নিজেদের নিয়ে কি করবেন, একটা টানাপোড়েন দেখা দেয়। উনি প্রবলেম্যাটিক ইন্ডিভিজুয়াল কথা ব্যবহার করেছেন। সচেতনভাবে কেউ প্রবলেম্যাটিক ইন্ডিভিজুয়াল বোধহয় হয় না, সচেতনভাবে হয় না। না, যেমন ধরুন ঋত্বিক ঘটক আমাদের সমাজে প্রবলেমেটিক ইন্ডিভিজুয়াল, শক্তি চট্টোপাধ্যায় একজন প্রবলেমেটিক ইন্ডিভিজুয়াল, এরকম আরো কেউ থাকে, হয়তো আপনিও তাই। আমার না, নিজেকে আমি কোনদিন সেই রোলে দেখিনি। তার কারণ হচ্ছে আমি মূলত একজন মিউজিশিয়ান। না, সে তো শক্তি চট্টোপাধ্যায় প্রধানত একজন কবি। তফাৎ হচ্ছে দুজনের মধ্যে তফাৎ, তিনজনের মধ্যে আমার এই দুজনের সঙ্গে আমার প্রধান তফাৎ হলো এইখানে, আমার মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে হয়, এটাই আমার পেশা। কবি সুমন হবার আগের থেকেই লোকে আমায় ভাড়া করে না, কারণ এইখানে পুরো সঙ্গীত ইন্ডাস্ট্রি এবং ফাংশন ইন্ডাস্ট্রি সিপিআইএম নামে একটা ফাসিস্ট দলের হাতে। তাদের কাছে জি হুজুর বলবে না, তারা অনুষ্ঠান পায় না। তুমি আমার চেয়েও বোধ হয় আমার কথা বাদ দিন না, তুমি জানো, তুমি একটা পারফর্মার, তুমি জানো, সত্যি কথাটা বললেই তো হয়। আমি তো জানি, আমি ফেস করি, কিন্তু যেহেতু এটা আমার অনুষ্ঠান নয় আমি এটা বলতে চাই না। মানে অন্তত আমরা সকলে অংশীদার এই ধারণায়। ফলে এমন নয় যে আমি যখন সুমন চট্টোপাধ্যায় ছিলাম তখন অনেক ফাংশন পেতাম না, শর্ট উইট যে আমি কনসার্ট না পাই। যেমন ধরো গিরিশ মঞ্চ আমায় দেয়া হবে না, রবীন্দ্র সদন দেয়া হবে না, কারণ সরকারের হল। অথচ গিরিশ মঞ্চের এক কর্মী পার্চ থেকে পড়ে তারা পা ভেঙে গেল বেচারির, থাই ফিমার ফ্র্যাকচার হলো, তার জন্য টাকা তোলার জন্য কিন্তু আমাকেই গান গাইতে হলো। গাইলাম, একটি পয়সা নিলাম না, ওই C2 কর্মচারীর অপারেশন হলো ওই টাকায়। রবীন্দ্র সদনে আনন্দবাজার পত্রিকা, আপনি তো মানুষের জন্য করেছেন। জানা সবাই মানুষ না, আমি মানুষ না, আমি সমান, খুবই সমান, আমি মানুষ না। এবার শোনো, রবীন্দ্র সদন আমায় দেওয়া হয় না, কিন্তু এক ভদ্রলোক, সে একটি বিশেষ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তার একটা ব্যাধি হলো, অপারেশন দরকার। সেই পত্রিকা থেকে গেলেন রবীন্দ্র সদনে, কি করা যায় বলতে, বললো সুমনকে দিয়ে গান করান, পয়সা উঠবে। সেই পত্রিকা আমাকে অ্যাপ্রোচ করেন, আমি গান গেয়ে দিয়েছিলাম, রবীন্দ্র সদন খুলে দেওয়া হয়েছিল। সুখের বিষয়, আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন পীযূষ কান্তি সরকার, তিনি, আমি বলছি আমি একা পারবো না, পীযূষ তাকে বলুন, পীযূষ তাও রাজি হলেন, আমরা দুজনে গান গেয়ে দিলাম। তখন কিন্তু রবীন্দ্র সদন খুলে গেল, গিরিশ মঞ্চ খুলে যায়। C2 কোনো কর্মচারীর ফিমার ফ্র্যাকচার হলে যদি সুমনকে দিয়ে গান গাওয়ালে পসা ওঠে, খুলে যায়। কাজে আমি এমনিতেই, যেমন SFI যে কলেজগুলো নিয়ন্ত্রণ করে থাকেন, তারা আপনাকে ডাকেন, আল্লাহ তাদের মঙ্গল করুন, তারা কিন্তু আমায় ডাকবেন না, কারণ তাদের একটা কোথা থেকে পারমিশন জোগাড় হয়। কাজে আমি যে সুমন চট্টোপাধ্যায় হিসেবে যে ফাংশন করেছি, ফাংশন সেটা অত্যন্ত সীমিত। আর একক অনুষ্ঠান তো, এর কিডনি ট্রান্সপ্লান্টেশন, ওর আই ট্রান্সপ্লান্টেশন, এর হেয়ার ট্রান্সপ্লান্টেশন, এর দাঁতের ট্রান্সপ্লান্ট, এর ইমপ্লান্টেশন ইত্যাদি ইত্যাদি। ফলে কবির সুমন হবার পর যেটা হয়েছে, যে আমার ফাংশন কমে গেছে না, এমনিতেই হিন্দুরা অনেকে আবার বয়কট করেছেন। কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য, এটা খুব জরুরি একটা জায়গা। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মাইকেল হয়ে নাম করেছিলেন,
আমি সুমন সুমন চট্টোপাধ্যায় হয়ে না নাম হয়ে করেছেন। প্রবল নাম করে কবির সুমন কবির হয়েছি। সুমন হয়েছেন। এবং আমার দেখতে এবং ভাবতে ভালো লাগে, দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে। কত মানুষ, তাদের মধ্যে অধিকাংশই তো হিন্দু, তারা কিন্তু আমায় কবির সুমন নামেই ডাকেন। এটা কিন্তু একটা মস্ত বড়, মস্ত সদর্থক মন্তব্য। এইটা না করলে না আমি এটাও জানতে পারতাম না যে কত মানুষ আমায় কবিরদা, তুমি আমায় কবিরদা বলো, হ্যাঁ আমি তো কবিরদাই হ্যাঁ, বলি। তথাগত কবিরদা বলে। আমায় কত লোক কবির সমান, রাস্তা দিয়ে যাচ্ছে কবির সমান। এটা কিন্তু একটা মস্ত বড় নমনীয়তার দিক। আমার খুব সন্দেহ আছে আর কোন কোন ধর্মীয় গোষ্ঠীতে এই নমনীয়তা দেখা যাবে। এটাও কিন্তু আমি নাম করতে চাইছি না, আমি এটাও বললাম যে এটাও কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ এই যে সদর্থক নমনীয়তার যে জায়গাটা, আমি বলবো একটা ঔদার্য, একটা মানুষ তিনি ঠিক করেছেন তার নাম কবির সুমন হবে, তিনি মুসলমান না, জোরোয়াস্ট্রিয়ান না, হিন্দু না, দ্যাটস আনইম্পর্টেন্ট, তিনি কবির সুমন, এটাকে মেনে নিচ্ছি আমরা। এটা কিন্তু একটা মস্ত বড় দিক। কাজে এই পশ্চিমবঙ্গের জন্য, সেটাও তো আমাদের এই 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 তথাকথিত, আমি একদম পশ্চিমবঙ্গের কথা বলছি, এটা মস্ত বড় দিক। সেই পশ্চিমবঙ্গ যেটা কিন্তু আপনি একটু আগে বলেছেন যেটা ফ্যাসিস্ট, না, পশ্চিমবঙ্গকে ফ্যাসিস্ট বলিনি, সিপিআইএম দ্বারা পরিচালিত যে সরকার, যারা আমাদের পশ্চিমবঙ্গ চালিয়ে থাকেন বলে তারা মনে করেন। পশ্চিমবঙ্গ ফ্যাসিস্ট না, সেটা হওয়া সম্ভব না। না, পশ্চিমবঙ্গ চালায় যে সরকার, তারা যে বাতাবরণ তৈরি করেছে সেটা ফাসিজমের, সেটা ফাসিজমের বাতাবরণ। অথচ সেখানে একই সঙ্গে এমন একটা পরিসরও আছে, আপনি বলছেন যে পরিসর আপনাকে কবির সুমন সেটা নামটাকে অ্যাকসেপ্ট করছে, সেটা বাঙালির। এইখানে বাঙালি, এখানে কোনো সিপিএম, এমএনওপি, কিউআরএসটি, কংগ্রেস কেউ পারবে না। কবিতা, ধর্ম, গান এসব নিয়ে আবার এক্ষুনি আমরা কথা বলবো, আমাদের পরিচয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। লেটস টক। ফিরে এলাম বিরতির পর। লেটস টক অনুষ্ঠানে আমরা কথা বলছি কবির সুমনের সঙ্গে। কবিতা, এই যে ধর্ম পরিবর্তন, নাম পরিবর্তন, এই সমস্ত পরিবর্তনগুলো ঘটছে যখন আপনার জীবনে, তখন একটা ফেজ গেছে, আমরা সকলে দেখেছি, আমরা পড়েছি। একটা সময় যখন আপনি প্রায় অন্তরীণ হয়ে আছেন এবং গোটা সমাজ তখন আপনাকে গ্রিল করছে, ছ্যাদা করছে, আপনাকে ক্রুসিফাইড করছে, এবং আমরা জানি না তখন আপনি কোথায়। আমার যেটা, আমি সেই ঘটনা ধারার মধ্যে ঢুকতে চাই না। আমার একটা জিনিস বারবার করে জানতে ইচ্ছে করে, এই সময়টা যখন ঘটছিল আপনার সঙ্গে, তখন আপনি কি করছিলেন? আপনার মনের অবস্থা কেমন ছিল? কিরমভাবে দেখছিলেন চারপাশকে? নতুন সবই তো বোধহয় কানে গিয়ে পৌঁছচ্ছিল। হ্যাঁ, ন্যাচুরালি আমার বিরুদ্ধে একটা মামলা চলছিল এবং অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে একটা গোটা জাতি আমায় ধর্ষণ করছিল মাস 3 ফলে জাতিটাকে চিনছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জাতির কোনো মানুষের মুখ দর্শন করেনি, এটা জাতির বড় অংশ হয়তো করেছে। মার্জনা করো, সমগ্র জাতি কি? যখন আমরা এমনি কথা বলি জার্মানি নাৎসি ছিল, সব জার্মান নাৎসি ছিল তা তো হতে পারে না, কিন্তু মানুষ তো নাৎসি জার্মানি বলে নাকি? নাৎসি জার্মানি বলে তো, নিশ্চয়ই নাৎসি ছিলেন না। ধরো তালিবানরা বোমা ফাটালেন, আরো অনেকে ছিলেন না, কমিউনিস্ট ছাড়াও অনেকে অনাৎসি ছিলেন, নাৎসি বিরোধী। মার্টিন নিমেলার একজন সাধারণ ধর্মযাজক, তিনি কিন্তু নাৎসিদের বিরুদ্ধে ছিলেন, তিনি কমিউনিস্ট নন। তেমনি ধরো তালিবানরা একটা কুকীর্তি করলেন কোথাও, মাথা কেটে নিলেন, সঙ্গে সঙ্গে সব বিশ্বের সকলে তো বাকিরা উনি মুসলমানরা করেছে বলছে, তাই না? পাকিস্তানের কেউ একজন একটা বোমা ফাটালো, পটকা ফাটালো কোথাও একটা, অমনি সঙ্গে সঙ্গে মুসলমানরা করছে। ফলে আমিও বলছি যে আমার বিরুদ্ধে একটা গোটা জাতি অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে 3 মাস ধরে একটি ধর্মযুদ্ধ, জেহাদ চালিয়েছিল। সেই সময় আমি লুকিয়েছিলাম। 5জন বন্ধু তারা প্রাণ দিয়ে আমায় বাঁচিয়েছেন। 5জনই কিন্তু নামে হিন্দু, এটা উল্লেখ করা দরকার। 5জনই বাঙালি, 5জনই নামে হিন্দু। এটাও উল্লেখ করা দরকার যে আনন্দবাজার পত্রিকায় অনিন্দ্য জানা, তিনি একটা অসামান্য প্রবন্ধ লিখেছিলেন, তিনিও মিডিয়ার একজন। সে হচ্ছে কুৎসা ব্রহ্মাস্ত্র, মধ্যবিত্ত বাঙালির ব্রহ্মাস্ত্র বা এরকম ধরনের একটা শিরোনামে অসামান্য একটি লেখা অনিন্দ্য জানা লিখেছিল, পড়েছিলাম লেখাটা। কাজেই এদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো অন্ত নেই। তেমনি আমি জাতিটাকে দেখছিলাম, নিজেকেও চিনছিলাম। সেই সময় আমি আবার নতুন করে লাও টসু পড়ি, কোরআন পড়ি।
আমি সারাদিনই প্রায় পড়াশুনো করতাম, একটা উপন্যাস লিখছিলাম। আমাকে আমার একটা ল্যাপটপ কম্পিউটার ছিল, আমাকে সাবিনা ব্যবহার করতে দিয়েছেন এক সময়। সেটাতে আমি ইংরেজিতে একটা উপন্যাস লিখছিলাম। পুরো আমার কেসের এন্টায়ার ব্রিফ আমি তৈরি করছিলাম আমার উকিলদের জন্য। নানান ধরনের মজা করছিলাম, রেয়াজ করেছি প্রচুর। আমরা ইলেকট্রনিক তানপুরায় দিনে অন্তত 2 বার আমি রেয়াজ করতাম। আমি সেই সময় খুব বেশি করে লাউৎসু এবং কোরআন আমি পড়ি, সে সঙ্গে অন্যান্য গ্রন্থ পড়ি, এবং একটা নিজেকে যাচাই করা, নিজেকে দেখা, আমার সহ্য করার ক্ষমতা করা। কোরআনে এক জায়গায় রয়েছে প্র্যাকটিস ফর বেয়ারেন্স ও মোহাম্মদ। আমি মোহাম্মদ পিকথালের অনুবাদ করা কোরআন। এই একটি বাক্য আমাকে অসম্ভব শক্তি দিয়েছে। প্র্যাকটিস ফর বেয়ারেন্স ও মোহাম্মদ, যে হে মোহাম্মদ, তুমি ধৈর্য অনুশীলন করো, সহ্য শক্তি বাড়াও। প্র্যাকটিস ফর বেয়ারেন্স ও মোহাম্মদ, এই একটি বাক্য। তেমনি আমার মনে আছে সেই সময়তে আমি একটি বেস্ট সেলার পড়ি। আমার এক বন্ধু, এক অসামান্য বন্ধু আমার বইটা পড়তে দেন। সেটা হচ্ছে দ্য লাস্ট ডন, মারিও পিউজোর লেখা, যার লেখা গডফাদার। তাতে একটি জায়গায় ছিল যে বৃদ্ধ ডন, তার নাতি বিজনেসে ভিটো বেঁচে উঠেছেন আবার না, ভিটো ছেলে, মানে যেটা ছোট ছেলেটা, মেজো ছেলে আর কি, না যে না ছেলের ছেলে, মানে বড় ছেলের ছেলেটা, সে এবার সে বিজনেসে ঢুকছে। তার নামটা ভুলে গেছি, মাইকেল ব্যারম কি একটা নাম হবে, আমি নামটা ভুলে গেছি। তা তাকে তার বৃদ্ধ পিতামহ তিনি উপদেশ দিচ্ছেন যে বাবা, এই হচ্ছে দুনিয়া। একটা জায়গায় তিনি বলছেন, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড ইউ আর হোয়াট ইউ আর। দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড ইউ আর হোয়াট ইউ আর। আমার কাছে এই দুটি উক্তি সে সময় অদ্ভুত তাৎপর্য নিয়ে এসেছিল। এক হচ্ছে কোরআনের প্র্যাকটিস ফর বেয়ারেন্স ও মোহাম্মদ, আর অন্যদিকে দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড ইউ আর হোয়াট ইউ আর। আপনি যখন ফিরে এলেন, আবার যখন গান গাইতে উঠলেন, আবার যখন গিটার হাতে নিলেন, সেই লোকগুলো, সেই মুখগুলোর সামনে গিয়ে আপনি গিয়ে দাঁড়ালেন, গান গাইলেন, তখন আপনার মনের মধ্যে ওই অনুভূতিটা কাজ করেনি, যাদের জন্যে গান গাইছি, যাদের সামনে গান গাইছি, যাদের জন্যে গান গাইছি, হয়তো নিজের জন্যেই গাইছেন, কিন্তু সেই গানের যে বার্তা যে মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে, যাদের সম্পর্কে আপনি একটু আগেই বলছিলেন যে একটা সমগ্র জাতি আমাকে ধর্ষণ করছে, অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ করছে, সেই ধর্ষণকারীদের সামনে যখন আবার আপনি গিটার হাতে দাঁড়ালেন, কি মনে হচ্ছিল আপনার? প্রথমত আমার আনুগত্য কোনো মানুষের কাছে না, সঙ্গীতের কাছে। আমি মানুষের জন্য গান করি না, সঙ্গীতের জন্য করি। আমি ছেলেবেলার থেকে, আমার জন্ম মুহূর্ত থেকে আমার গলা দিয়ে শুধু গুনগুন করে সুর বেরোয়। ইনশাল্লাহ আমি যেদিন মারা যাব সেদিনও মাথার মধ্যে অন্তত গুনগুন করবে। আমার গলায় হয়তো সেটা আর আসবে না, কিন্তু আমার মাথার মধ্যে মশাই ছিলেন, তিনি কলকাতায় এসেছিলেন। 12ই অক্টোবর 2000 সালের সেই অনুষ্ঠানটার সকালে এটি কবিতা বিলি করেন সৌরভ মুখোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সপ্তর্ষি প্রকাশন। এরা নিজেদের পয়সায় জয় গোস্বামীর ওই দিনের অনুষ্ঠানের জন্য লেখা একটি কবিতা ছাপিয়ে সকলকে বিনি পয়সায় বিলি করেন। জয় গোস্বামীও ছিলেন।
কাজেই আমি যখন গোটা জাতি বলছি ওই যে ওই রকম ভাবে বলা আর কি, মানে আমি সেই জন্য আপনাকে একটু ওই জন্য আমি বললাম ওই জন্য ওইভাবেই ইমোশনালি ক্যারিড হয়ে যান তো আপনি। না না আমি ক্যারেট হচ্ছে না, একেবারেই হচ্ছে না। তার কারণ হচ্ছে তুমি যখন একটা গোটা জাতি, বহু লোক আপনার সঙ্গেও আছে একটা হ্যাঁ সেই সময় আবার দেখেও নিয়েছি কোন কোন লোক সঙ্গে আছে, যেমন নীলোৎপল দত্ত, তিনি রাজারহাট বাঁচাও কমিটির একজন ছিলেন। এক সময় আমি রাজারহাট বাঁচাও কমিটির জন্য কিছু কাজ করেছিলাম, খুব সামান্য কাজ, গান গেয়ে দিয়েছিলাম, আমি আর কি পারি, অনুষ্ঠান করে দিয়েছিলাম, আমি কোনো পয়সা নিইনি। এরকম কাজ আমি অন্তত 300 থেকে 500টি সংস্থা, সমিতি অথবা ব্যক্তির জন্য করেছি। একমাত্র নীলোৎপল দত্ত আমার সেক্রেটারিকে তখন টেলিফোন করে জানান যে শোভনবাবুর মামলায় যদি টাকা দরকার হয় আমায় বলবেন, আমরা তৈরি আছি। একমাত্র নীলোৎপল দত্ত। আর এছাড়াও শত শত মানুষ আমার কাছে উপকৃত। আমি এই জীবনে নাম করার পর থেকে 92 সাল থেকে আমি একটা কাঁচা হিসেব নিয়েছি, 2 কোটি টাকার কাজ করেছি, পয়সা নিইনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য 2টি সঙ্গীত সফর করে 52 লক্ষ টাকা তুলেছি, একটি পয়সাও নিইনি। তিনি পশ্চিমবঙ্গে বহু কজে, বিশেষ করে বামপন্থীদের কজ, কোনোদিন বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি আমায় অ্যাপ্রোচ করেননি, কিন্তু বিভিন্ন ধরনের বাম বা অতি বাম তারা অ্যাপ্রোচ করেছেন তাদের নানান রকম গাওয়ার জন্য, এবং বিনা পয়সায় হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা আমি তুলে দিয়েছি। কেউই তারা একটি কথা বলেননি। কাজেই এই জায়গাটাও আছে। জয় গোস্বামীর মতো মানুষও যেমন আছেন, অনিন্দ্য জানার মতো মানুষ আছেন, অনির্বাণ চট্টোপাধ্যায়, আমি শুনেছি আনন্দবাজারের ওই স্পেসটা অনির্বাণ চট্টোপাধ্যায় করে দিয়েছিলেন, এটাও আমি জানি, মানে আমি শুনেছি, অনির্বাণ তো বলবেন না, আমি জানি যে এরকম অসামান্য মানুষ যেমন আছেন, সুমন মুখোপাধ্যায় যেমন আছেন, চেতনা যেমন আছেন, তুমি যেমন আছে, সৌরভ সাথে, আমি সকলের নাম, যে 5 জন বন্ধু তাদের প্রাণ দিয়ে আমায় বাঁচিয়েছিলেন, না তো আমায় খুন করা হতো, এটা সকলে জানে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবচেয়ে ভালো জানে। আমি সেই সব ঘটনায় যেতে চাই না, কিন্তু প্ল্যানটা ছিল কি, ইমিডিয়েট কাস্টডি যেটাতে হবে সেটাতে ওকে ধরো করে কেলহেম। এবারে মিডিয়া হাইপটা কেন দেয়া হলো? এইতে এবারে বিষাদে অবসাদে উনি আত্মহত্যা করলেন, অবশ্য মানসিক অবসাদ। আই গট দেম দেয়ার। আমার লুকস আমি পাল্টে ফেলি, আমার মাথা আমি কামিয়ে ফেলি, দাড়ি কামিয়ে ফেলি। আমি ফাইনাল পালানোটা প্ল্যান করেছিলাম একজন হিন্দু সন্ন্যাসী সেজে, আমার সঙ্গে একজন মাত্র থাকার কথা ছিল, 3 জায়গায় গাড়ি পাল্টে। পুরো পরিকল্পনাটা আমার একার নয়, আর একজনেরও। আমি সেই বন্ধু এবং কমরেডদের কাছে চিরঋণী থাকলাম। তাদের নাম আমি বলতে পারবো না, তবে তারাও কেউ কেউ বাঙালি, কেউ কেউ কিন্তু নন। অর্থাৎ যেটা আমরা এই আলোচনা আবার আসবো কবিরদা, আরেকটা আমাকে বিরতি নিতেই হচ্ছে, প্লিজ, আমি আপনাকে আটকানোর জন্য ক্ষমা প্রার্থী, আবার বিরতি নিচ্ছি। লেটস টক, লেটস টক, লেটস টক। ফিরে এলাম বিরতির পর। লেটস টক অনুষ্ঠানে কথা বলছি কবির সুমনের সঙ্গে। কবিরদা, এমনি আমরা প্রায় আলোচনার শেষ দিকে এসে পৌঁছেছি, আপনি কি একটু সিনিক হয়ে গেছেন, কি মনে হয় আপনার? তা হয়েছেন না? সিনিক হয়েছি ভাই। আগে যেরকম মনে হতো, দেখো 13-14 বছর তো দেশ বলতে আমি বলবো বিদেশে ছিলাম না, এটাকে ঠিক দেশ মনে হয় না, কোনটা যে আমার দেশ এটা গুলিয়ে গেছে। যখন আমি আমেরিকায় ছিলাম, আমি দি আদার আমেরিকা নামে একটি বইয়ের পরিকল্পনা করেছিলাম, যে আমেরিকানরা আমেরিকান সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছেন, স্মরণীয় মানুষ, আমাদের দেশে তো তাদের লেখা বই পড়তে অনেক টাকা খরচ হয়, ওই জন্য আমি তাদের ইন্টারভিউ নেব, দীর্ঘ ইন্টারভিউ, এবং সেটা বই আকারে ছাপবো। ওই বইটার উপর কাজ করতে গিয়ে পিট সিগারের সঙ্গে আমার আলাপ, হ্যারি ম্যাকডাফ, পল সুইজি, অ্যানেট রুবিনস্টিন, যার লেখা বই মাও সেতুং একমাত্র অনুমোদন করেছেন, মানে কমিউনিস্ট পার্টি, কালচারাল রেভলিউশনের সময়, ইংরেজি ব্রিটিশ সাহিত্যের উপর, ইংরেজি সাহিত্যের উপর, বোধহয় ফ্রম চসার টু শ বা এই ধরনের একটা বই তিনি। তেমনি মায়া অ্যাঞ্জেলো, অসামান্য একজন মানুষ এবং লেখিকা, এরা সকল। নম চমস্কি আমার বাড়িতে এসে সাক্ষাৎকার দিতে চেয়েছিলেন এরকম একটা প্রজেক্টের জন্য। আমি এই বইটির কাজ সম্পূর্ণ করতে আমার 3 বছর লেগেছিল। আমি এই 12 ঘন্টার মার্কিন সরকারের চাকরি করে এই কাজগুলো করছিলাম। মায়া অ্যাঞ্জেলো আমায় বলেছিলেন, সুমন তুমি এই বইটা আমায় দিয়ে যাও, আমার প্রকাশক ছাপবে। আমি বললাম, না, এটা ভারতে ছাপা হবে।
উনি বলছেন যে অনেক 2-3 মিনিট পরে উনি আমায় বললেন, সুমন, হাউ কুড ইউ বি সো মিন? ইজন্ট মাই কান্ট্রি ইয়োর কান্ট্রি টু? যে দেশ আমার কবি সেই দেশ তোমারও কি নহে? উনি আমায় বলেছিলেন, উনি আমার মায়ের মতো আমায় রেঁধে খাওয়াচ্ছিলেন আর বলছিলেন যে, বাবার বাছা রে, তুই একদিন বুঝবি, তুই যদি আমেরিকা থেকে বইটা বের করতিস, তোর দেশ সবার আগে পড়তো। তোর এই বইটা যদি তোর নিজের দেশ বলে যেটাকে ভাবছিস, ওটা তোর দেশ নয়, সারা পৃথিবীটা তোর দেশ। তুই ভুল করছিস বাছা, তুই কর চাইছিস যখন। ভাই ব্রাত্য, বইটার আমি কোনো প্রকাশক আজও পাইনি, আজ ওটা বাসি হয়ে গেছে। 87-88 সাল অব্দি ওটা বাসি হতো না, ওটা ডেটেড। জর্জ ওয়ার্ল্ডের মতন একজন নোবেল বিজেতা, তিনি আমার সঙ্গে সহযোগিতা করেছেন। সকলে পিতৃস্থানীয় মাতৃস্থানীয় অসামান্য অসামান্য এক আমেরিকাকে আমি চিনি। তুমি আমার কাছে একটা ভয়ঙ্কর সত্যি কথা শুনবে? আজ আমার বেলা পড়ে এসছে ব্রাত্য, সন্ধে এই এসে গেল, আমি দেখতে পাচ্ছি সন্ধে আসছে। পুরিয়া ধানশ্রীর সময় হয়ে গেছে, পুরিয়া কল্যাণ গাওয়ার সময়। আমি যদি আমেরিকায় থাকতাম ভালো করতাম। আপনি কি আপনার শহর, আপনার চারপাশ, মানুষজন আর তাদের পছন্দ করতে পারেন না একেবারেই? মোটেও না, তা নয়, কিন্তু ওই মহিলার কথাটা খালি মনে পড়ে, মায়া অ্যাঞ্জেলো। তার কোনো দরকার ছিল না। আমার দেশ নয় সুমন, আমার দেশটা কি তোমার দেশ নয়? আমার দেশ কি তোমার দেশ নয়? আমার মনে পড়ে সমর সেনের কথা। সমর সেন যার পত্রিকায় আমি লিখতাম নাম ভারিয়ে, সুমন চ্যাটার্জিটা আমি তো লিখতে পারতাম না। থাকলে তো আপনি সুমন চট্টোপাধ্যায়, কবির সুমন কিছু হতে পারতেন না? অন্য কিছু হতাম, হতামই হতাম। তাহলে কি আপনি কি মনে করেন যে আপনি যে গান গাইলেন, দেশে ফিরে এলেন? দেশ কোনটা দেশ? যে দেশে একটা বিশেষ পলিটিক্যাল পার্টির তাঁবেদারি না করলে তোমার ফাংশনে অসুবিধে হয়। ব্রাত্য বসু, কাম অন ব্রাত্য, ওয়েক আপ। কোনটা দেশ তোমার? যে কোনটা দেশ? যে দেশ আমার কবি সেই দেশ তোমারও কি নহে? যে দেশে আমি এক হাতে একটা অর্গান বাজাচ্ছিলাম, বুঝলে, 4টি ছেলে পেছন থেকে এসে আমি ধরেছি, এই ছেলে তুমি বেশ বাজাও তো। তখন আমার 31 বছর বয়স। আমি বললাম, আমাদের জ্যাজ গ্রুপ আছে, যোগ দেবে? আমি যে এক হাতে বাজাই বাবা, আর আমি তো জ্যাজ বাজাই না, ওটা তো যোগ রাগটা বাজাচ্ছিলাম। বলে, লেট ইট বি হোয়াট এভার রাগ ইউ মাইট বি প্লেইং ম্যান, তুমি যা বাজাচ্ছ এটা আমার কাছে জ্যাজ। তাই বললাম, বন্ধু আমি যে এক হাতে বাজাই। ছেলেটা বলেছিল আমাকে, আমি কোনদিন ভুলবো না, what do you need 2 hands for if you are so good on one? এক হাতে যখন তুমি এই জিনিস করতে পারছো, তোমার 2টো হাতের দরকার কি? আমি এই দাঁড়াও, আমি এই আমেরিকার কথা বলছি। আমি সেই আমেরিকার কথা বলছি যে পিট সিগার, যিনি এশিয়াতে একমাত্র একজন, তার এইটুকু তার ধারে কাছে আসে না এমন নামও নেই, তার সঙ্গে একটা অনুষ্ঠান করতে চান। এবং তার সেই আশাটা, যেহেতু আমি জড়িত আছি, ওই জন্য কোনো কাগজে বেরোয় না। আমার ঘৃণা হয় এখানে থাকতে মাঝে মাঝে, ব্রাত্য গা ঘিন ঘিন করে। পিট সিগার সুমনের সঙ্গে অনুষ্ঠান করবেন, ভারত সরকারকে জানিয়েছিলেন, আইসিসিআর সেটা অর্গানাইজ করেন, সেটা এখানে আসে। পুরো অনুষ্ঠানটার একটা ভিডিওও নেই, কোনো কাগজে, বড় কাগজে একটা খবরও বেরোয়নি, কোনো কাগজে না। পরে পিট সিগার, যেটা পরিকল্পিতভাবে এবং আইসিসিআর ভারত রাষ্ট্র সেটা বন্দোবস্ত করেন ওই শোটার, ওটা পশ্চিমবঙ্গের পিতৃপুরুষ বা মাতৃমানবী বা আমার বাপ মা করেনি। এবার সেই অনুষ্ঠানটা যে সিডিটা বেরিয়েছে, তাতে কোথাও সুমন নেই। ইতিহাস বিকৃতি, এই তো ইতিহাস। অর্থাৎ পিট সিগার যেখানে গান করেছিলেন, একটি এন্টায়ার অনুষ্ঠান ছিল শুধু উনি আর আমি আর ওর নাতি। তেমনি নজরুল মঞ্চ, আমার পোর্শনগুলো পুরো কেটে কেটে তারপর সিডিটা করেছে। আমার গা ঘিন ঘিন করে, গা ঘিন ঘিন করে ব্রাত্য এখানে থাকতে। তার মানে এই নয় যে এখানকার ছেলে মেয়েদের আমি ভালোবাসি না, এখানে আমার সন্তানরা আছে, আমার শয়ে শয়ে সন্তান আছে। তাদের মুখগুলো মনে পড়লে আজ আর যেতে পারবো না। আজ আমাকে কোটি টাকা দিলেও কলকাতা ছেড়ে নড়ছি না।
আমি যেদিন জিজ্ঞেস করি আপনি কোথায় থাকেন, এলাম পিপলস রিপাবলিক অফ সাউথ ক্যালকাটা। আমি কলকাতার আমার ওই বাবা মার পুরনো বাড়িটা ছেড়ে আর কোথাও যাব না। আমি ওই শম্ভু মিত্রটা লেখায় পড়েছিলাম, শম্ভু মিত্রটা লিখছেন ক বলে একজনের নাম নিয়ে, নিজের কথাই বলছেন আসলে, যে বলছি যে কাজটা করলি তুই সারা জীবন, দিনের শেষে আমি ককে জিজ্ঞেস করি যে মরকুট মরকুট নানা রকম সব ব্যাপার হয়েছে না, সেখানে কবির সুমন কেন, এইটা প্রশ্ন। সুমন চট্টোপাধ্যায়টা ছিল কি, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। অর্থাৎ আবার সেই হিন্দুয়ানি, আমি সঙ্গীতে আমার কি অবদান তা নিয়ে একটা কথাও কোথাও নেই। সঙ্গীত, আই ডিড মিউজিক, আর নাকি মনে হয় আমি একটা বই পড়ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। না, সঙ্গীত আমি উপমহাদেশের না, পৃথিবীর এখনো একমাত্র 3 জন ছিল আমার মতো, একজন আমেরিকা ছিল, একজন জাপানে ছিল, একা পারফর্ম করি, আমার কোনো দ্বিতীয় যন্ত্রশিল্পী লাগে না। ওকে, আজ পর্যন্ত আমার সঙ্গীত নিয়ে একটি কথা হয়েছে কোথাও, একটা তারিফ পেয়েছি? আমার তো বলে ব্রাত্য ভাই, আমার তো মনে হয় আমি একটা কবি, লোকে বলে আপনি খুব বড় কবি। অর্থাৎ আমি দাঁড়িয়ে অর্থাৎ আমি দাঁড়িয়ে ওখানে বলবো আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপিঞ্জে, আমি চাই ইয়ে হবে কোথায় একটা কার গুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার, এই করে যাচ্ছি, তাই না? আমার ব্রাত কেমন বুড়ো হয়ে গেছি। আমি আপনার কথা বলি, প্রথম কথা আধুনিক বাংলা গান বলতে প্রথমেই আপনার কথা বলা হয়, ওটা তুমি বললে অ্যানাউন্সমেন্টে। না না, সকলেই বলে। দাঁড়াও, আমি লোকের কথা বলি। হে ব্রাত্য, আধুনিক গান হোক আর প্রাচীন গান হোক, আমি আপনাকে বলছি, আপনি যেটা বলছেন সেটা একটা সাংগীতিক একটা ম্যাপিং এর কথা। দাঁড়াও ম্যাপিংটা না, আমি বলছি আপনাকে আর.ডি. বর্মন, শচীন দেব বর্মন, আপনি শচীন দেবের কথা বলুন। শচীন দেব আপনি নিজে বলেছেন যে তিনি হচ্ছেন একজন ঈশ্বর, তিনি একজন আল্লাহ বলেছেন আপনি। তাঁর সাংগীতিক যে প্রতিভা, সেইটা নিয়েই বা আলোচনা কোথায় হয়েছে? স্বয়ং ঈশ্বর সম্পর্কে যেখানে আলোচনা হয় না, ঈশ্বরের বরপুত্র সম্পর্কে আপনি কি আশা করেন? দাঁড়াও, তুমি যে যুক্তিটা দিচ্ছ সেই যুক্তিতে বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাড় নিয়ে অপারেশন হয়নি। দাঁড়াও যুক্তিতে থাকো। না, আমি যুক্তিতে আছো তো। ধরো মাইকেল মধুসূদনের বাবা, তার নাম কি ছিল আমি জানি না, আবার রামমোহন রায়ের, রাজনারায়ণ দত্ত, রামমোহন রায়ের চোখে লেজার দিয়ে চিকিৎসা হয়নি, ফলে আজকে কেন হবে? তোমার যুক্তিটা হচ্ছে এইরকম। শচীন দেব বর্মনের সঙ্গীত নিয়ে আলোচনা হয়নি, কিন্তু সঙ্গীত নিয়ে মূর্ছা যায় বাঙালির চেয়ে অবাঙালিরা অনেক বেশি। পঙ্কজ কুমার মল্লিকের একটা নামে একটা সমিতি আছে, জানো? সেটা কোনো বাঙালি তৈরি করেনি, এক অবাঙালি দম্পতি, তারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা বোম্বাইয়ে করেছেন। আমার সঙ্গীত, আমি মিউজিক করলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাব্য পড়ে গেলাম? একটা তারিফ পেয়েছি, সঙ্গীত বুঝতে পারি। সেই আমার দোহাত উপচে পড়ে গেছে, মানুষ আমাকে যা দিয়েছে আমি এতটা যোগ্যই নই। আমার দেশের বিদেশেরও, আমি শুধু এই দেশ কেন বলবো, নানান দেশের মানুষ আমায় যা দিয়েছেন, বা এই দেশেরই অবাঙালিরা আমায় এখন যা দেন, আমি অনেক ভালো শ্রোতা পাই অন্যান্য জায়গায় গিয়ে। গুয়াহাটিতে গিয়ে অসমীয়ারা আমার গান শোনেন, অনেক মন দিয়ে বাজনা শোনেন, আমার দুহাত উপচে পড়ে গেছে, আমি সেই জায়গা থেকে বলছি না, কিন্তু আই থট আই ওয়াজ সার্ভিং ইন্ডিয়ান মিউজিক। রবি কিচলু মহাশয়কে, উনি তখন HMV-র সেই বিভাগের কর্তা ছিলেন, আমি বললাম যে রবিদা, গিভ মি ওয়ান গুড রিজন ওয়াই ইউ ওয়ান্ট টু রেকর্ড মি। 92 সালে তোমাকে চাই এর আগে উনি আমি বলেছিলেন, সান, আইল বি ডুইং এ সার্ভিস টু ইন্ডিয়ান মিউজিক বাই রেকর্ডিং ইউ। যে আমি হলাম সঙ্গীতের গোলাম দাস, ভালো সঙ্গীত করতে পারি না, তুমি যার নাম করলে তার 5 কোটি মাইলের মধ্যে আমার মতো লোকের আসার কথা নয়, কিন্তু আমি সামান্য কিছু সঙ্গীত করার চেষ্টা করেছি। সঙ্গীত আনঅ্যাড্রেসড ছেড়ে দাও। আমার, তুমি যদি বলো যে তুমি একটা ইচ্ছের কথা বললে না, আমি আমেরিকায় থাকলে আমার গ্রোথ হতো, ব্রাত্য এখানে গ্রোথ হয় না, এখানে গ্রোথ হয় না ব্রাত্য। এখানে তুমি হয়তো আইডল হয়ে যাবে, তুমি দেবতা হয়ে যাবে, অথবা তুমি দস্যু হবে, তোমায় শয়তান বানিয়ে দেবে, তোমায় নিয়ে আলোচনা হবে আমার কটা বিয়ে, কটা কজনের সঙ্গে কি করি, রাত কাটে না দুপুর কাটে, কাকে তার দিকে তাকি চোখ মারি, কাকে মারি না ইদানিং,
কার সঙ্গে শুই, বিছানার ওপরে না তলায় না পাশে না দাঁড়িয়ে না বসে না ইত্যাদি ইত্যাদি নানা রকম পজিশন, হ্যাঁ, আলা খাজুরাহ অর হোয়াট এভার, তাই নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমি কি কন্ট্রিবিউট করলাম কোথায়, তাই নিয়ে আলোচনা প্রায় হয়ই না। এইটা মানে হচ্ছে এখানে সুধীর চক্রবর্তীর লেখায় কিন্তু আপনার কন্ট্রিবিউশন নিয়ে আমি এটা খুব মনোজ্ঞ লেখা পড়েছি। ঈশ্বর, আমি সুধীর বাবুর কথা বলছি না, নিশ্চয়ই এরকম কোথাও আছেন, নিশ্চয়ই আছে। অ্যাজ এ হোল আপনি পুরো জাতির থেকে আপনি কি করে এটা আশা করেন? কারণ আমি জাতির থেকে আশা করছি না, আমি সংবাদ মাধ্যমগুলো যখন আমার উপরে ধরো, তারা খবর চায়, তারা চাটনি চায়। চাটনিটা শুধু পশ্চিমবঙ্গের বাপের সম্পত্তি বা বাংলাদেশের তা তো না, সারা পৃথিবী চায়। তারা তা সত্ত্বেও তো অনেক কাজ করে, তা সত্ত্বেও তো। এবারে শোনো, আমার সঙ্গীত নিয়ে কে লিখেছে বলো তো? একজনই লিখেছে, দুজনেই দক্ষিণ ভারতীয়, এবং দুজনের একজন আমায় কোনোদিন দেখেননি, আর একজন আমায় দেখেছেন, তিনি হিন্দু পত্রিকার একটি ছেলে। তিনি ব্যাঙ্গালোরে আমার সঙ্গে আমার ইন্টারভিউ, সারাদিন আমায় নাজেহাল করে দিয়েছেন আমার সঙ্গীত সম্পর্কে, এবং তিনি যে রিভিউ করেছেন সেটা সঙ্গীত তিনি তো বাংলা জানেন না। তুমি আমার সঙ্গে, আমি আমার দুর্ভাগা জাতির পক্ষ থেকে দাঁড়িয়ে বলতে পারি, সেটা আপনার সঙ্গীত নিয়ে গত 20 থেকে 25 বছরে যে কথা হয়েছে, যে আলোচনা হয়েছে, আপনাকে যত মানুষ ভালোবেসেছে, এত ভালোবাসা, তুমি গান নিয়ে বলছো, আমি সঙ্গীত, হ্যাঁ, আপনি যে অর্থে, না কবিরদা আপনি যে অর্থে তার একটা আরে সলিল চৌধুরী নিয়ে তো কোনো কথাই নেই। নচিকেতা ঘোষ একজন ঈশ্বর আল্লাহ, যে নামেই তাকে ডাকো, নচিকেতা ঘোষ, তার একটা সাংগীতিক অবদান নিয়ে কোনো কথাই নেই। আমি শুধু আমার একার কথা বলছি না, একটা সঙ্গীত আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, একটা কথা হয়নি। আপনি লিখুন, সবই আমি করবো না ব্রাত্য, সব আমি করবো। শোনো বাত্য, এসব আমরা মোদ্দা কথাটা মেনে নি না, আমরা মেনে নিই না। এটা আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষকে নিয়ে লেখা হয়নি, কাউকে নিয়ে না। আমি বলছি লেখানা ভাবনা, একটা ভাবনার সূত্রপাত ঘটানো, সেটাও হয়নি। না, সেটা সত্যজিৎ রায়কে নিয়ে লিখেছেন মারি সিটেন। আমি সঙ্গীতের কথা বলছি। সৌম্য মিত্রকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়নি। উৎপল দত্তের থিয়েট্রিক্যাল অবদান কি, তাই নিয়ে কোনো কাজ হয়নি। হ্যাঁ, ঠিক আছে, খুব সমস্ত মাধ্যমে একই অবস্থা। তাই যদি হয় তাহলে এটা আমার এপিস্টেমোলজি, তার উপর দাঁড়িয়ে আছে। দরকার নেই বাবা, তার চেয়ে আমি যেসব জায়গায় গিয়ে গ্রোথ হয় আমি সেখানে থাকবো। কিন্তু আপনি তো যেতে পারবেন না কলকাতা ছেড়ে। আর যেতে পারবো না, সেই নাটকের মতো ইন ক্যামেরা, এইটাই নরক, এইখানেই বাঁচতে হবে। না, এটা আমি নরক বলবো না, আমি একবারও বলবো না। জানো, ভলফ বিয়ারমান আমার উপর যার অনেক প্রভাব আছে, সবচেয়ে বেশি প্রভাব ওস্তাদ আমির খান, হিমাংশু দত্ত, শচীন দেব বর্মন, নচিকেতা ঘোষ, বাংলার পল্লীর গীতিকাররা, সুরকাররা, জসিমউদ্দিন, লালন, হাসন রাজা, আরও অসংখ্য মানুষ যাদের চিনি না, এবং বিয়ারমান একজন ইস্ট জার্মানি থেকে পালাতে চাইছে, আবার পালাতে চাইছে না। তারপর একটা কবিতা লিখেছিলেন, তার নাম ছিল রাইনার কুনসে। Was wird aus unseren Träumen sein in diesem zerrissenen Land? এই ছিন্ন ভিন্ন দেশে আমাদের স্বপ্নের কি হবে? Was wird aus unseren Freunden sein? আমাদের বন্ধুদের কি হবে? Was wird aus dir, aus mir? তোমার কি হবে, আমার কি হবে? Ich möchte am liebsten weg sein. Ich bleibe am liebsten hier. আমার সবচেয়ে বেশি ইচ্ছে করে এখান থেকে চলে যেতে, সবচেয়ে বেশি ইচ্ছে করে এখানেই থাকতে। এটা নরক না, এটা হলো সেই জায়গা যেটা ছেড়ে সমানে চলে যেতে ইচ্ছে করে। আমার সবচেয়ে বেশি ইচ্ছে করে এখানে থাকতে, এটা হলো সেই জায়গা। সেই আমাদের স্পেস। জানি না আমাদের সত্যিকারের স্পেস কোনটা আমাদের জায়গা, কোন ভূখণ্ড আমরা খুঁজছি, এবং কতটা পথ পেরোলে তবে এই ভূখণ্ড পাবো আমরা জানি না। তবুও আমাদের চেষ্টা জারি থাকবে, আমাদের কথা জারি থাকবে, আমাদের ভালোবাসা জারি থাকবে। কবিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এনজয় করেছো তো?